ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মাধ্যমিক ভূগোল সিলেবাসের ম্যাপ পয়েন্টিংয়ের 4 নম্বর ক্লাস। আমরা এর আগের ক্লাসগুলিতে ভারতের নদ নদী, হ্রদ, উপহ্রদ, উপসাগর, কয়াল, লেগুন এই বিষয়গুলি হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করেছিলাম। যাদের ক্লাসগুলি দেখা হয়নি তারা ক্লাসগুলি দেখে নিতে পারো। এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, কিংবা আমাদের প্লেলিস্ট থেকেও তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো। আজ আমরা এই 4 নম্বর ক্লাসে ভারতের উল্লেখযোগ্য পর্বত, পর্বতশৃঙ্গ এবং পর্বতশ্রেণী এই বিষয়গুলি হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করব। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভীষণভাবে তোমরা উপকৃত হবে। আর ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর ক্লাসে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো আমরা এখন ভারতের পর্বত, পর্বতশ্রেণী, পর্বতশৃঙ্গর ম্যাপ পয়েন্টিং এর ক্লাস শুরু করে দিই। প্রথমেই তোমরা লক্ষ্য করো 1 নম্বর ম্যাপ পয়েন্টিং কি বলা হয়েছে। আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বত ম্যাপ পয়েন্টিংটা বহুবার মাধ্যমিক পরীক্ষায় এসছে, আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই আরাবল্লী পর্বত সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে রাখো, তারপরে আমরা ম্যাপ পয়েন্টিং শুরু করব। এই আরাবল্লী পর্বতটি রাজস্থান রাজ্যে অবস্থিত। এটি ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। আমরা কিন্তু এটা অবজেক্টিভও পেয়ে গেলাম যে ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। তবে পরীক্ষলে ম্যাপ পয়েন্টিং কিন্তু এইভাবে ঘুরিয়েও দিতে পারে যে আরাবল্লী পর্বত ডাইরেক্ট না বলে বলতে পারে ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। আমাদের কিন্তু মনে রাখতে হবে আরাবল্লী পর্বতকেই বোঝানো হচ্ছে। এছাড়া বর্তমানে কিন্তু এই আরাবল্লী পর্বত ভারতের একটি ক্ষয়জাত পর্বত হিসাবে বিবেচিত হয়েছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর, যার উচ্চতা 1772 মিটার। চলো আমরা এবারে আরাবল্লী পর্বতটা ভারতের ঠিক কোথায় অবস্থান করছে হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করি। তোমরা প্রথমেই লক্ষ্য করো, ম্যাপ পয়েন্টিং করার আগে আমরা বুঝে নেব যে পর্বত এবং পর্বতশ্রেণী এই দুই ক্ষেত্রে আমরা এই ধরনের লোগো ব্যবহার করব। এরকম দাগ টানবো, টেনে আমরা এরকম চওড়া করে দেব, চওড়া, ঠিক আছে, এরকম দেব। বা কিংবা তোমরা এরকমও দিতে পারো, এরকম করে দিয়ে তোমরা এইরকমও দিতে পারো। এই হচ্ছে গিয়ে পর্বতের আমরা লোগো, পর্বত এবং পর্বত শ্রেণী এই দুই ক্ষেত্রে আমরা এই ধরনের লোগো ব্যবহার করব। আর যদি পর্বত শৃঙ্গ দেওয়া হয় তখন আমরা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ এঁকে ভেতরটা আমরা এরকম ভর্তি করে দেব। ঠিক এই লোগোগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করব, আর এইভাবে আমরা আজকের ম্যাপ পয়েন্টিংগুলো শিখব। দেখো, এই হচ্ছে আমাদের ভারতের মানচিত্র। আমি সমস্ত অংশটা দেখাতে পারছি না, তোমাদের খুব কাছ থেকে দেখানোর জন্য। দেখো, তোমরা পরীক্ষা হলে ঠিক এই ধরনের ম্যাপ পাবে। কি ধরনের না, এরকম ভেতরটা ফাঁকা থাকবে, আর এইগুলোকে বলা হয় অক্ষরেখা, আর এইগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এইরকম অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা টানা থাকবে, এইরকম ম্যাপই তোমরা পরীক্ষা হলে পাবে। তা সেই ম্যাপেই আমরা এখন প্র্যাকটিস করব। দেখো, আমাদের প্রথমে তাহলে ম্যাপ পয়েন্টিং করতে হবে আরাবল্লী পর্বত। আর এই আরাবল্লী পর্বতকে ম্যাপ পয়েন্টিং করার জন্য আমাদের মনে রাখতে হবে, এ দেখো 20 ডিগ্রি অক্ষরেখা, এটা 28 ডিগ্রি অক্ষরেখা। দেখো এর ঠিক মাঝখানে দেখো এই একটা জায়গা দেখা পাচ্ছি ডট ডট লাইন টানা রয়েছে। এটা নাও থাকতে পারে, কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি। এটার মান কত? 23.5 ডিগ্রি আমরা উত্তর বলি, কর্কট ক্রান্তি রেখা। ঠিক এই কর্কট ক্রান্তি রেখা আর এই যে দ্রাঘিমা রেখাটা দেখো, তোমাদের দেখাই আমি। দেখো দেখো লেখা রয়েছে কত? 72 ডিগ্রি। এই যে 72 ডিগ্রি, এই দ্রাঘিমা রেখাটাকে ভালো করে লক্ষ্য করো। এই দ্রাঘিমা রেখা আর এই কর্কট ক্রান্তি রেখা যেখানে ছেদ করেছে, ঠিক এর একটু দূর থেকে, মানে একটু দূর থেকে এইখান থেকে তোমরা শুরু করবে আঁকাটা। এইখান থেকে শুরু করে এইভাবে এঁকে দেবে। এই হলো আমাদের আরাবল্লী পর্বত। দেখো কতটা সহজ। যদি আমরা যেহেতু আমরা এই ম্যাপই পাবো, আর এই ম্যাপে কিন্তু আমাদের এই অঙ্কন করাটা খুবই সহজ। দেখো, এই হচ্ছে আরাবল্লী পর্বত। আর এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। সেই গুরু শিখরটা আমরা কিভাবে আঁকবো? দেখো, এই যে কি বললাম, ত্রিভুজ আঁকবো। এটা গুরু শিখরটা হচ্ছে পর্বত শৃঙ্গ বা সর্বোচ্চ শৃঙ্গ। আমরা যখন শৃঙ্গ আঁকতে যাব তখন কিন্তু আমরা এই ত্রিভুজের লোগোটা
দেওয়ার চেষ্টা করব। তাহলে যদি পরীক্ষা হলে শুধু গুরু শিখর পড়ে তখন তোমাদের এই আরাবল্লী পর্বতটা আঁকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গুরু শিখরটাকে দেখালে খুব ভালো হয়। নাহলে তোমরা শুধুমাত্র গুরু শিখরটাও কিন্তু এঁকে দিতে পারো, তবে আমার মতামত এই আরাবল্লী পর্বতটা আঁকবে এবং সেখানে এই গুরু শিখরটা আঁকলে তোমাদের আঁকতেও সুবিধা হবে। আর আমি এখানে কিছু লিখছি না, আমি তোমাদের একটা ফাইনাল শিট দেখাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে আরাবল্লী পর্বত আর তার এটা হচ্ছে কি গুরু শিখর। এই দেখো অ্যারো দিয়ে দিচ্ছি, আরাবল্লী পর্বত লিখে তোমরা চেষ্টা করবে। আমি আরাবল্লী পর্বতে লিখেছি, এভাবে অ্যারো দিয়েছি। নেক্সট 2 নম্বর দেখো বিন্ধ্য পর্বত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি একটি স্তূপ পর্বত আর এর সর্বোচ্চ শৃঙ্গ হলো মানপুর। চলো আমরা এখন এই বিন্ধ্য পর্বতটাকে ম্যাপ পয়েন্টিং করে নিই। দেখো এই যে গুজরাটের একটু পরে একটু পাশে তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে অর্ধচন্দ্রের মতো একটু বাঁকিয়ে দেবে, দিয়ে এই 80 ডিগ্রি দাগিমা রেখা আর কর্কট কান্তি রেখা যে বিন্দুতে ছেদ করছে ঠিক ওই পর্যন্তই টানবে। এইভাবে এবার একটু চওড়া করে দেবে। এই হলো আমাদের বিন্ধ্য পর্বত, ভারতের একটা উল্লেখযোগ্য স্তূপ পর্বত বিন্ধ্য পর্বত। দেখো আগে থেকে পয়েন্টিং করা রয়েছে, এই হচ্ছে কি বিন্ধ্য পর্বত। নেক্সট 3 নম্বর দেখো সাতপুরা পর্বত, এটিও একটি স্তূপ পর্বত। এর আগে আমরা জানলাম বিন্ধ্য পর্বতে একটা স্তূপ পর্বত আর সাতপুরা পর্বতে একটা স্তূপ পর্বত। তোমাদের কিন্তু একটা অবজেক্টিভ হতে পারে ভারতের একটি উল্লেখযোগ্য স্তূপ পর্বতের উদাহরণ দাও। সাতপুরাও বলতে পারো, বিন্ধ্য পর্বতে বলতে পারো। আচ্ছা, এই সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। এগুলো কিন্তু পরীক্ষা হলে আসে যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ধূপগড়। এগুলো ম্যাপ পয়েন্টিং আসে না, কিন্তু এমনি তোমাদের অবজেক্টিভ আসে। চলো আমরা এবারে সাতপুরা পর্বতকে ম্যাপ পয়েন্টিং করব। তোমরা লক্ষ্য করো আমরা ঠিক যেখানে বিন্ধ্য পর্বত দেখেছিলাম ঠিক বিন্ধ্য পর্বতের নিচে এই হচ্ছে কি সাতপুরা পর্বত। খুবই সহজ, বিন্ধ্য পর্বত যদি আমরা আঁকতে পারি, বিন্ধ্য পর্বতের একটু নিচে এই হচ্ছে কি সাতপুরা পর্বত। দেখো এই হচ্ছে কি সাতপুরা পর্বত, খুব ভালো করে মনে রাখবে এবং পয়েন্টিং করে রাখবে। নেক্সট 4 নম্বর দেখো শিবালিক পর্বত শ্রেণী। তোমাদের এই সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের হিমালয় পর্বত যে 4 ভাবে উত্থান হয়েছে, একদম প্রথমে উত্থান হয়েছে বা একদম ওপরে আছে টেথিস, টেথিসের নিচে রয়েছে হিমাদ্রি, হিমাদ্রির নিচে রয়েছে হিমাচল, আর হিমাচলের নিচে সবশেষে রয়েছে শিবালিক পর্বত শ্রেণী। আমরা এখন সেই হিমালয়ের সবথেকে নিচের সবথেকে নিচু আমরা পর্বত শ্রেণী অর্থাৎ শিবালিক পর্বত শ্রেণীটা আমরা আঁকবো। আসলে ভারতের মানচিত্রে কোথায় রয়েছে আমরা দেখব। তোমরা দেখো এই হচ্ছে কি আমাদের ভারতের এই যে জম্মু কাশ্মীর, এইখান থেকে তোমরা আঁকবে এইভাবে এঁকে একদম নেপালের এই জায়গায় পর্যন্ত আসবে। দেখো এই হচ্ছে কি শিবালিক পর্বত শ্রেণী, শিবালিক পর্বত শ্রেণী। তোমরা মনে রাখবে যে এই শিবালিক পর্বত শ্রেণী নেপালের মধ্য থেকে এইভাবে সিকিম হয়ে আমাদের ভুটান হয়ে একেবারে অরুণাচল প্রদেশ থেকে এইভাবে বিস্তৃত হয়েছে। তাহলে এখানেও কিন্তু শিবালিক পর্বতশ্রেণী রয়েছে। তাহলে আমাদের শিবালিক পর্বতশ্রেণী আঁকা পড়লে এখানেও আঁকতে হবে আর এই জায়গাতেও দেখো আঁকতে হবে। এই হচ্ছে কি শিবালিক পর্বতশ্রেণী। তাহলে শিবালিক পর্বতশ্রেণী পড়লে আমাদের এই 2 জায়গাতেই কিন্তু শিবালিক পর্বতশ্রেণী আঁকতে হবে। তোমরা দেখে নাও এই হচ্ছে কি শিবালিক পর্বত শ্রেণী। দেখো আমি লিখেছি শিবালিক পর্বত শ্রেণী, এদিকেও রয়েছে, আবার দেখো অ্যারো দিয়ে এদিকেও রেখেছি, এদিকেও রয়েছে শিবালিক পর্বত শ্রেণী। এই 2 দিকেই শিবালিক পর্বত শ্রেণী রয়েছে। ঠিক জায়গায় তোমরা কিন্তু লোকেশনটা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট 5 নম্বর দেখো কারাকোরাম পর্বত শ্রেণী। যেমন আমাদের হিমালয় পর্বত শ্রেণী রয়েছে ঠিক সেরকম আমাদের ভারতের উত্তরে রয়েছে কারাকোরাম পর্বত শ্রেণী। আর এই কারাকোরাম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কেটু বা গডউইন অস্টিন, যার উচ্চতা 8611 মিটার। বর্তমানে এই কেটু বা গডউইন অস্টিনই হলো আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তাহলে তোমরা মনে রাখবে যে এই কারাকোরাম পর্বত শ্রেণীতে কেটু বা গডউইন অস্টিন অবস্থিত এবং কেটু বা গডউইন অস্টিন হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সবথেকে উঁচু শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। আর তাহলে প্রথম তো তোমরা সবাই জানো যে মাউন্ট এভারেস্ট এটা হিমালয়ে অবস্থান করছে, সেটাও আমরা একটু পরে জানবো। চলো আমরা এখন এই কারাকোরাম পর্বত শ্রেণীকে ম্যাপ পয়েন্টিং করে দেখি এবং তার সঙ্গে সঙ্গে কেটু বা গডউইন অস্টিনকেও আমরা ম্যাপ পয়েন্টিং করে দেখব। দেখো একদম আমাদের ভারতের উত্তরে এই হচ্ছে কি
কারাকোরাম পর্বতশ্রেণী। তবে এই কারাকোরাম পর্বতশ্রেণী কিন্তু পামির গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করেছে, এই কারাকোরাম পর্বতশ্রেণী। আর এই কারাকোরাম পর্বতশ্রেণীর উপরে ঠিক এই জায়গাটাতে আছে সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গডউইন অস্টিন। ঠিক এই জায়গাতে রয়েছে আমাদের K2 বা গডউইন অস্টিন, ভারতে অবস্থিত। তোমরা দেখে নাও কারাকোরাম পর্বতশ্রেণী, এই হচ্ছে গিয়ে কারাকোরাম পর্বতশ্রেণী, আর এই হচ্ছে কি K2 বা গডউইন অস্টিন। এই যে লাদাখের যে খাঁজটা রয়েছে, এই খাঁজের পরেই কিন্তু K2 বা গডউইন অস্টিন। নেক্সট দেখো 6 নম্বরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ। ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাপ পয়েন্টে যদি নাও আসে আমাদের অবজেক্টিভের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি নেপাল ও সিকিম সীমান্তে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটা। এর উচ্চতা ৮৫৯৮ মিটার। এটি হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। আমরা একটু পরে এই বিষয়টা জানব। হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা একটু বুঝে নাও ব্যাপারটা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিয়ে মাউন্ট এভারেস্ট, যেটা হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন অস্টিন, যেটা কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। আর পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা কিনা হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। তাহলে এবারে তোমরা বোঝো যে এই হিমালয় পর্বতশ্রেণীতে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত এবং কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। আর কাঞ্চনজঙ্ঘা আমাদের ভারতে অবস্থিত, কিন্তু মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। এই অর্থে আমরা বলতে পারি কাঞ্চনজঙ্ঘাই হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এটা তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। চলো আমরা এবারে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটা কোথায় রয়েছে আমরা ম্যাপ পয়েন্টিং করি। দেখো তোমরা লক্ষ্য করো, এই হচ্ছে সিকিম আর এই হচ্ছে নেপাল, আর মাঝখান থেকে দেখো এই যে রেখাটা রয়েছে, এটা হচ্ছে কি 88 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই 88 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর সিকিম আর নেপাল বিভক্ত হয়েছে। ঠিক এই জায়গাটায় একদম এই রেখাকেই ধরবো আমরা, এই রেখার মাঝখানে রেখে দেবো। এই শৃঙ্গটা হলো কাঞ্চনজঙ্ঘা, যেটা কিনা সিকিম এবং নেপাল সীমান্তে অবস্থিত। আর সিকিম হচ্ছে আমাদের ভারতের অন্তর্গত, তাই ভারতের এটা হচ্ছে কি উচ্চতম শৃঙ্গ। আর তোমরা জেনে রাখতে পারো যে এইখানে কিন্তু রয়েছে আমাদের মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এইখানে রয়েছে। যদিও আমাদের এটা ম্যাপ পয়েন্টিং আসবে না, কারণ এটা নেপালে অবস্থিত, আর আমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে ভারতের মধ্যে। তাহলে এখান থেকে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে এই কাঞ্চনজঙ্ঘা হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, আর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা কিনা নেপালে অবস্থিত, আর ভারতের মধ্যেই পড়ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এই যে K2 বা গডউইন অস্টিনটা ছিল কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। তাহলে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত হওয়ার জন্য ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো এই কাঞ্চনজঙ্ঘা। নেক্সট দেখো 7 নম্বরে বলা হয়েছে নাঙ্গা পর্বতশৃঙ্গ ও নামচা বারোয়া পর্বতশৃঙ্গ। এই দুটো পর্বতশৃঙ্গ কোথায় আছে আমরা দেখে নেব। এটা কেন আমরা রেখেছি সেটাও তোমরা একটু পরে বুঝতে পারবে। দেখো বলাই হয়েছে একটা হিমালয়ের পশ্চিম প্রান্ত আর একটা পূর্ব প্রান্ত, অর্থাৎ হিমালয় পর্বত এই নাঙ্গা পর্বত থেকে পশ্চিম থেকে শুরু হচ্ছে, আর পূর্ব প্রান্তে এই নামচা বারোয়া গিয়ে শেষ হচ্ছে। সেই কারণে এই দুটো পর্বতশৃঙ্গ আমাদের জেনে রাখা দরকার, আমরা ম্যাপ পয়েন্টিং করে রাখবো। দেখো এই হচ্ছে শিবালিক পর্বতশ্রেণী, আর শিবালিক পর্বতশ্রেণীর ওপরে ঠিক এইখানে রয়েছে নাঙ্গা পর্বতশৃঙ্গ। এই নাঙ্গা পর্বতশৃঙ্গ এটা হচ্ছে কি নাঙ্গা পর্বতশৃঙ্গ, এখান থেকেই হিমালয়ের উৎপত্তি হয়েছে। হিমালয় এখান থেকেই শুরু হয়েছে, হয়ে এইভাবে গিয়ে অর্ধচন্দ্রের মতো এই আমাদের উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের এখানে গিয়ে শেষ হয়েছে। আর এই পূর্ব প্রান্তে রয়েছে নামচা বারোয়া পর্বতশৃঙ্গ। তোমরা এই দুটোকে কিন্তু খুব ভালো করে মনে রাখবে। দেখো তোমরা দেখে নাও, এই হচ্ছে কি নাঙ্গা পর্বতশৃঙ্গ, একদম পশ্চিম প্রান্তে অবস্থিত হিমালয়ের, আর পূর্ব প্রান্তে অবস্থিত নামচা বারোয়া পর্বতশৃঙ্গ। নেক্সট 8 নম্বর দেখো দাফাবুম পর্বতশৃঙ্গ। এটি মিসবি পর্বতে অবস্থিত, আর এটাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কিংবা বলা যায় পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় অবজেক্টিভ আসতে পারে
পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুম। আর উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দাফাবুম, যার উচ্চতা 4578 মিটার। চলো আমরা এবার দেখে নিই উত্তর পূর্ব ভারতটা কোথায় আছে আর তার মধ্যে দাফাবুম পর্বত শৃঙ্গটা কোথায় অবস্থান করছে। দেখো এই অংশটা হচ্ছে কি উত্তর পূর্ব ভারত, যে 7 সিস্টার বলা হয়, 7টা রাজ্য যে আছে, ইন্ট্রোডাকশন ক্লাস আমি বলেছিলাম। এই যে উত্তর পূর্ব ভারতের এই দেখো 28 ডিগ্রি অক্ষরেখা, এটা 28 ডিগ্রি অক্ষরেখা, আর এই হচ্ছে কি 96 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এর যে সংযোগ স্থল, আর এই সংযোগ স্থলেই অবস্থান করছে এই দাফাবুম পর্বত শৃঙ্গটা। এখানে মিজমি পর্বত আছে আর তার সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম। আমরা শুধু দাফাবুমটাকেই আঁকবো, তাহলে পরীক্ষা প্রশ্ন ঘুরিয়েও করতে পারে উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তখন উত্তর হচ্ছে দাফাবুম এবং সেটাকে আমাদের এখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে। লক্ষ্য করো এই হচ্ছে দাফাবুম পর্বত শৃঙ্গ, মিসমি পর্বতে অবস্থিত। নেক্সট 9 নম্বর রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি। তাহলে পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে কি সহ্যাদ্রি। এটি একটি তির্যক চ্যুত স্তূপ পর্বত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় ভারতের একটি তির্যক চ্যুত স্তূপ পর্বতের উদাহরণ দাও, অবশ্যই উত্তরটা হবে পশ্চিমঘাট পর্বতমালা। এই পর্বতে 3টি গিরিপথ আছে, যথা নাসিকের কাছে আছে থলঘাট, পুনের কাছে আছে ভোরঘাট, আর নীলগিরির কাছে রয়েছে পলঘাট। তাহলে থলঘাট, ভোরঘাট আর পলঘাট এই 3টে ঘাট বা 3টি গিরিপথ হলো পশ্চিমঘাট পর্বতমালার উল্লেখযোগ্য গিরিপথ। তোমরা এখান থেকে মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ভাবুলমালা। তোমাদের আরেকটা তথ্য বলে রাখি যে আমাদের ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চল হলো এই পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল, সেটাও আমি তোমাদের ম্যাপ পয়েন্টিং করে দেখাবো। দেখো এই আমাদের ভারতের আরব সাগরের এই উপকূলটাই হচ্ছে কি পশ্চিম উপকূল, আর এই পশ্চিম উপকূলের এই দেখো এইখান থেকে শুরু হচ্ছে আমাদের মহারাষ্ট্র থেকে, এই শুরু হচ্ছে, এই হচ্ছে গিয়ে পশ্চিমঘাট পর্বতমালা, একদম নির্বিচ্ছিন্ন কন্টিনিউয়াস। আর দেখো এই যে 20 ডিগ্রি অক্ষরেখা রয়েছে, এই 20 ডিগ্রি অক্ষরেখার এইখানে রয়েছে থলঘাট। আচ্ছা এই 20 আর 12 এর ঠিক মাঝামাঝি জায়গায় এই জায়গাটায় রয়েছে ভোরঘাট, আর একদম শেষে নীলগিরি পর্বতের ঠিক এইখানে রয়েছে ভোরঘাট। তাহলে কি হলো, এটা হলো থলঘাট, এটা হলো ভোরঘাট, এটা হলো পলঘাট। দেখো তোমরা লক্ষ্য করো এই যে হচ্ছে গিয়ে পশ্চিমঘাট পর্বতমালা, আর মাঝে মাঝে দেখো আমি এটা থলঘাট দেখিয়েছি, এটা ভোরঘাট দেখিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে পলঘাট দেখিয়েছি। তবে এই গিরিপথগুলো যদি পরীক্ষায় পড়ে তোমরা এইরকম ভাবে সেট করে দেবে, এরকম দিয়ে এই ঘাট দেখাবে। নেক্সট 10 নম্বর দেখো পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি। এটি বিচ্ছিন্ন পর্বত, মানে কন্টিনিউয়াস নয়, একটানা নয়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাড়া। চলো আমরা এখন পূর্বঘাট পর্বতমালাটাকে এঁকে দেখাই। দেখো আরব সাগরের এই পূর্ব উপকূল বরাবর এই জায়গায় রয়েছে এই যে এই 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 এইভাবে কিন্তু কন্টিনিউয়াস নয়, এরকম মাঝে মাঝে বিচ্ছিন্ন রয়েছে পূর্বঘাট পর্বতমালা। দেখো তোমরা দেখে নাও এই হলো পূর্বঘাট পর্বতমালা, এই পূর্বঘাট পর্বতমালা। নেক্সট 11 নম্বর দেখো নীলগিরি পর্বত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা 2637 মিটার। এটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালাকে যুক্ত করেছে। তোমাদের কিন্তু এই একটা অবজেক্টিভ হতে পারে যে কোন পর্বতমালা বা কোন পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে যুক্ত করেছে বা বিভক্ত করেছে। উত্তর কিন্তু হবে নীলগিরি পর্বত। চলো আমরা এখন নীলগিরি পর্বতকে এঁকে নিই। দেখো এই হচ্ছে 12 ডিগ্রি অক্ষরেখা, আর এই 12 ডিগ্রি অক্ষরেখা থেকে কিছুটা নিচে এই জায়গাটাতে রয়েছে নীলগিরি পর্বত। এটা হচ্ছে কি নীলগিরি পর্বত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমঘাট পর্বতমালা আর এই পূর্বঘাটকে যুক্ত করেছে নীলগিরি পর্বতমালা। আর এর দেখো সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি দোদাবেতা। ঠিক এই জায়গায় দোদাবেতা রয়েছে, এই জায়গায় দোদাবেতা শৃঙ্গটা রয়েছে, ঠিক আছে। এই দেখো নীলগিরি পর্বত আর এই দোদাবেতা। এবারে দেখো 12 নম্বরে রয়েছে আনাইমুদি। দক্ষিণ ভারতে এটা সর্বোচ্চ শৃঙ্গ, আর এই আনাইমুদি পর্বত শৃঙ্গটা আনাইমালাই পর্বতে অবস্থিত। তাহলে আনাইমালাই পর্বতের আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া 13 নম্বর দেখে নাও
কার্ডামাম পর্বতশৃঙ্গ, এটা হলো ভারতের দক্ষিণতম পর্বতশৃঙ্গ। আমরা এখন 12 নম্বর আর 13 নম্বর এই দুটোকে আমরা একসঙ্গেই এঁকে দেখাবো। দেখো এই যে নীলগিরি পর্বত রয়েছে, নীলগিরি পর্বতের ঠিক একটু নিচে এইখানে রয়েছে আনাইমুদি, আনাইমালাই পর্বতের আনাইমুদি, যেটা কিনা আমাদের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর একদম ভারতের দক্ষিণে এই কন্যাকুমারিকার কাছে রয়েছে কার্ডামাম পর্বতশৃঙ্গ। এটা আমাদের ভারতের একদম দক্ষিণতম পর্বতশৃঙ্গ, কার্ডামাম পর্বতশৃঙ্গ। এবারে তোমরা দেখে নাও, এই হচ্ছে কে আনাইমুদি পর্বতশৃঙ্গ আর এই হচ্ছে কার্ডামাম পর্বতশৃঙ্গ। আজকের এই ক্লাসে যে পর্বত শৃঙ্গগুলো আমরা আঁকলাম সেগুলো আমরা একবার দেখে নিই। দেখো এই হলো কারাকোরাম পর্বত শ্রেণী, আর এই হলো কেটু বা গডউইন অস্টিন, এই হলো নাঙ্গা পর্বত শৃঙ্গ, আর এই শিবালিক পর্বত শ্রেণী এখানেও রয়েছে, আর এখানেও রয়েছে শিবালিক পর্বত শ্রেণী, আর এটা হচ্ছে গিয়ে নামচা বারোয়া। আর নেপাল এবং সিকিম সীমান্তে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ। আর দেখো এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। তারপরে দেখো বিন্ধ্যা পর্বত রয়েছে, আর তারপর আছে সাতপুরা পর্বত। আর দেখো উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আছে দাফাবুং, মিসমি পর্বতের দাফাবুং। আর দেখো এই হলো পশ্চিম ঘাট পর্বতমালা, তার 3টে ঘাট রয়েছে, থলঘাট, ভোরঘাট আর পলঘাট। এই থলঘাট, ভোরঘাট আর পলঘাট এটা হচ্ছে গিয়ে নীলগিরি পর্বত আর এই পূর্ব ঘাট পর্বতমালা। আর আমাদের একদম ভারতের দক্ষিণে রয়েছে কার্ডামাম পর্বত শৃঙ্গ, আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে আনাইমুদি। এই হলো তোমাদের আজকের ক্লাসের ম্যাপ পয়েন্টিং। তোমরা এই সেটটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ভারতের মালভূমি, ভারতের পাহাড় এই বিষয়গুলোর ম্যাপ পয়েন্টিং নিয়ে।